অধিকারী বলেছিলেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক, অথচ শুভেন্দু অধিকারীর যে সরকার, বিজেপি সরকার কেন্দ্রের, তার বিদেশ সচিব আছে, বাংলাদেশের সচিবের সঙ্গে বা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে এখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটা যাতে না হয়, এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল আগামীতে সেই সম্পর্ক যাতে আরো সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। কি বলবেন? শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন, তার দল দেশ চালাচ্ছে, শুভেন্দুবাবুর কথা কি শুনছে? খোঁজ নিয়ে দেখুন, ভিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। মানে এতক্ষণ হয়তো ঘোষণা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে, যারা হেভি মুনাফা লুটছে, তাদের বিদ্যুৎ পাঠানোটা আটকাতে পারছে না। গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠায়, চাষিভুষি মানুষ, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। শুভেন্দুবাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে? শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করব। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি, 100 টন চাল পাঠিয়ে দিল, আর আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে। তো কথা হচ্ছে, দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না। একটা বিদেশ নীতি আছে, ফরেন পলিসি আছে, সেটার বাইরে আমরা যেতে পারি না। ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন রাজ্যের পলিটিক্স করার জন্য নওশাদ সিদ্দিকী এক কথা বলতে পারে, শুভেন্দু অধিকারী এক কথা বলতে পারে, মমতা ব্যানার্জি আরও ভয়ঙ্কর কথা বলে দিতে পারে, কিন্তু জবাবদিহি দেশকে দিতে হবে। তো সুতরাং আগামী দিনে আমরা এমন কথা বলবো না যেটা জবাবদিহি আমাদের দেশ দিক। যেমন বাংলাদেশে গিয়ে বলছে কি, এখানে বলছে পেট্রোপোলে যে আটকে দেবো, আর ওখানে গিয়ে বলছে সম্পর্ক স্বাভাবিক হোক। তাহলে স্বাভাবিকভাবে ওখানে আমাদের মাথা হাত করতে হচ্ছে, এগুলো অনুচিত। একটা নয়, 100টা উদাহরণ দিয়ে দেবো। সে ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত কটা শুনেছে। শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে বাংলাদেশ থেকে নাকি 3 লক্ষ রিক্সাওয়ালা, হাতটানা রিক্সাওয়ালা, তারা পশ্চিমবঙ্গ দখল করতে, কলকাতা দখল করতে আসবে। আজকে তার কাছে খবর আছে। শুভেন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন, ডিসেম্বরের অনেক খবর দেখলাম। ডিসেম্বরের কিছু হবে হবে হবে, শেষে কি দেখলাম? কিছু হলো না। 3 লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই, তারা কলকাতাতে দখল করতে আসবে, ইন্ডিয়াতে দখল করতে আসবে। দেখুন আমি একটা কথা বলি, এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ, স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব, আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব, সম্পূর্ণভাবেই দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে। দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকব, একে অপরের বিজনেস করবে, একে অপরকে সহযোগিতা করব। আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক, তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের আপনার ডেভেলপমেন্ট হোক, তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এই গুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখব না। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবো, এ করবো, তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না। বাংলাদেশে হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা যদি হিন্দু হয়ে থাকেন অস্ত্র শস্ত্র দিয়ে বেরিয়ে পড়ুন। পুলিশ সেখানে সেই মিটিং এর পারমিশন দিচ্ছে, অথচ সেখানে প্রকাশ্যে অস্ত্র তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন এই কোশ্চেনটা আমাকে না করে যদি শাসক দলের হেভিওয়েট নেতাদের করতেন, আমার মনে হচ্ছে বেশি ভালো হতো। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি 2-3টে বিষয় খুব ভালো করে খোলাসা করেছেন। প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ওখানে শান্তি বাহিনী পাঠানো। কিন্তু সম্বলে যে মুসলমানদের উপর কি হচ্ছে, ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবারও বললেন না। উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মুখ্যমন্ত্রী চর্চা করলেন না। গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন, আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেন না কেউ সাম্প্রদায়িক কথাবার্তা বলি, এইটা থেকে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। অবশ্যই আমরা দেশের বাংলার একজন আইনসভার সদস্য হিসাবে আমরা চাইবো না আমাদের বাংলাতে, আমাদের দেশে বাংলাদেশের বিষয়টা অস্থিরতা হোক। কিন্তু এটা তিনি বললেন না যে অস্থিরতা বা এমন কথাবার্তাতে আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যদি এ কথা বলতেন তাহলে ওই কুলতলি ওই কথা বলতে সাহস হতো না। ব্যাপারটা হচ্ছে কুলতলিতে যারা বলেছেন এ কথা, তাদের বিরুদ্ধে পুলিশ সুমোটো করেছে নাকি দেখুন, খোঁজ নিয়ে দেখবেন, করেনি। কারণ এটা বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে। বিজেপি আরএসএসকে দিয়ে হিন্দুত্বের হাওয়া তুলবে, আর তৃণমূল সেটাকে মাখম লাগাবে মুসলমানদের কাছে, মাসিয়া সাজবে। দেখো
অস্ত্র হাতে তুলে নিতে বলছে, যদি বাঁচার জায়গা থেকে তৃণমূলকে ভোট দাও। এই জায়গাটা তৈরি করছে মমতা ব্যানার্জি। উচিত হবে তার প্রশাসনকে দিয়ে যারা আমাদের রাজ্যের মধ্যে, আমাদের দেশের মধ্যে অস্থিরতা হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, তাদের বিরুদ্ধে তার প্রশাসনকে দিয়ে সুমোটো করার। বলছি, আপনি আজকে বিধানসভার মেনশন পর্বে জাতিভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করেছেন, এই বিষয়টা কেন আচমকা এই সিদ্ধান্ত নেন? দেখুন, এটা আচমকা সিদ্ধান্ত নয়। আমরা যদি দেখি শেষ 1931 সালের পরে পূর্ণাঙ্গভাবে জাতিভিত্তিক জনগণনা হয়নি। 2011 সালে এই জাতিভিত্তিক জনগণনা তথা আর্থসামাজিকভাবে মানুষ কোন জায়গায় আছে এটা হলেও 2014 সালে বিজেপি সরকার আসার পরে এই রিপোর্ট পাবলিশ তারা করেনি। আর পশ্চিমবাংলার 2014-15 অর্থবর্ষে স্টাফ সেন্সাস হয়েছিল। বর্তমান সময়ে পশ্চিমবাংলার এবং দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছি। সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ পর্বে তাকে আবেদন রেখেছি যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হোক। এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি, জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে, তারা আর্থসামাজিকভাবে কোন জায়গায় আছে, চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে, বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে, তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে, সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না আমরা। মন্ডল কমিশন 1980 সালের এবং সাচার কমিশনের যে সমস্ত রিপোর্ট বা সুপারিশগুলো ছিল, সবকটাই কিন্তু 1931 সালের এই জাতিভিত্তিক জনগণনাকে সামনে রেখে হয়ে উঠেছে। প্রায় 100 বছর হতে চলেছে, এখনও যদি জাতিভিত্তিক জনগণনা না হয়, পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না। ইতিপূর্বে বিহার, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা স্ব উদ্যোগে জাতিভিত্তিক জনগণনা করেছে। পশ্চিমবাংলা সরকার যাতে করে সেই জন্য আজকে মেনশন পড়বে এটা উল্লেখ করেছি। বলছি, মার্ক জুকারবার্গ যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ তিনি উত্থাপন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ষড়যন্ত্র আছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, এবং পশ্চিমবঙ্গ দিয়ে একটা যুক্তরাষ্ট্রে তৈরি সব চলছে। আর যদি সেটা হয়, আপনি যদি মনে করেন সেটা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কি ভূমিকা? দেখুন, এ ধরনের ষড়যন্ত্র চলছে কি আমি বলতে পারবো না। যদি ষড়যন্ত্র এই ধরনের চলে, তার কঠোর বিরোধিতা আমরা করব। ঠিক যেভাবে কোনো সময় গেটার কুচবিহার আলাদা হওয়ার কথা বলেছে, তার যেমন বিরোধিতা আমরা করে আসছি। দার্জিলিংকে নিয়ে বাংলা ভাগের যারা পক্ষে কথা বলছিল তাদের যেমন বিরোধিতা করে আসছি, ঠিক পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের কোনো অবৈধ শক্তি অপশক্তি যদি মাথাছাড়া দেওয়ার চেষ্টা করে, আমরা তার বিরোধিতা করব। তবে মুখ্যমন্ত্রী শুধু নয়, তিনি সাথে তিনি রাজ্যের প্রশাসনের তিনি সর্বোচ্চ কর্তা, অর্থাৎ প্রশাসন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে আরও বেশি করে তার ইন্টেলিজেন্স যেটা আছে তাদেরকে কাজে লাগানো দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা আইবি আছে বা বিভিন্ন দপ্তরে যারা আছেন, তাদেরকে দিয়ে তো বিরোধী দলে কে কোথায় করছে, আইএসএফের কোন নেতাটা কি করছে, তা কার নামে মিথ্যা কেস দিয়ে কোথায় অ্যারেস্ট করে রাখা যায়, সেই কাজে তাদেরকে বেশি ব্যবহার করছে। এই রাজ্য থেকে দেশবিরোধী কাজের সাথে যারা যুক্ত বা কোনো অনৈতিক কাজ যারা করতে চাইছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলতে দেখতে পাচ্ছি না। জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার দাবি তারা কোর্টে গিয়েছে, এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে হাসিনার সময় জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করা হয়েছিল, সেটার বিরোধিতা। এইটা তো জাতীয় স্লোগান হিসাবে তো এরা তো 1971 সালে এই বিষয়টাকে সামনে রেখে স্লোগানকে সামনে রেখে এসেছে। ফলে কি নিজেদের যে ভূমিটা, নিজেদের যে শিকড়টা, সেটাকে ভুলে যাচ্ছে? দেখুন, বাংলাদেশের জাতীয় স্লোগান কি হবে সেটা আমি ঠিক করতে পারি না, কিন্তু একটা কথা বলতে পারি আমি, ঐতিহ্য আছে, পরম্পরা আছে, রীতি আছে, শিকড়কে কেউ যেন না ভুলে যায়। 1971 সালে কিন্তু দেশ স্বাধীন করার সময়, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা ছিল, এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে তাদের দেশকে স্বাধীন করেছে। সেই সময় কিন্তু এই জয় বাংলা স্লোগানটা সবার মুখে ছিল, এবং সেই স্লোগানে যথাযথ তারা সম্মান দিয়ে এতদিন আসছিলেন। আর হাসিনা সরকারের পরাজয়ের পরে তাকে দেশ থেকে বিতাড়িত করার পরে যেভাবে এই স্লোগানকে নিষিদ্ধ করার জন্য কোর্টে যাচ্ছে তাদের সম্পূর্ণ দেশের অভ্যন্তরীণ ব্যাপার। তবে এতটুকু আমি বলতে পারি, রীতিনীতি যেগুলো আছে, যে ঐতিহ্যগুলো আছে, কোনোভাবেই সেটাকে মেটানো অনুচিত না, মানে বাংলাদেশের এই যে ঘটনা, এতে কোন দেশের গুপ্তচর সংস্থার হাত আছে? কারণ
বিভিন্ন দেশে দেখা গিয়েছে যে একটা অস্থিরতা পরিস্থিতির ক্ষেত্রে একটা গুপ্তচর সংস্থার হাত থাকে। এক্ষেত্রে বারবার চীন এবং পাকিস্তানের প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে। মানে একটা তো রিপোর্ট স্বাভাবিকভাবে সবার কাছে থাকবে, যারা জনপ্রতিনিধি তাদের কাছে থাকবে, এটা কারা করাচ্ছে? দেখুন, আমি রাজ্য সরকারের জনপ্রতিনিধির মধ্যেও পড়ছি না, কেন্দ্র সরকারের জনপ্রতিনিধির মধ্যেও পড়ছি না। যেখানে স্টেটের আইভি রিপোর্ট দেবে বা সেন্ট্রাল আইভি রিপোর্ট দেবে বা এনআইএ থেকে শুরু করে আমাদের আমাকে রিপোর্ট দেবে, তারপরেও বলবো, রিপোর্ট না থাকার পরেও আমি একটা কথা বলতে পারি, যেভাবে আমাদের দেশকে ক্রমশ এই মোদিজির আমলে কোণঠাসা হতে হচ্ছে, এই চীন এর অগ্রাসন, ভুটানের দিকে দেখুন, চীন তাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশ কি জানি না চীনের মতো কোনো শক্তি সহযোগিতা করছে নাকি, যেভাবে একজন প্রাক্তন সেনাকর্তা বলে উঠলেন যে আমরা 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেব। আমরা হাস্যকর হিসাবে জিনিসটা নিচ্ছি, কিন্তু এর পেছনে হয়তো বড় কোনো মদত থাকতে পারে। তবে আমি একটা কথা বলি, এই যেগুলো শুনছি কথাবার্তা, এই দেশে আমাদের দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে। যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল, সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে। সামান্য ভুটান একটা ছোট্ট দেশ, সেও বলছে নাকি তাদের জায়গা নাকি আমাদের দেশের মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে আছে। এগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে। আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রী সহ সরকার পক্ষকে যে অবিলম্বে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক গড়ে উঠুক, আর না হলে এই তিক্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই চীন বা পাকিস্তানকে ঘুরপথে কাজে লাগিয়ে আমাদের দেশ বিরোধী তারা প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি ষড়যন্ত্র তৈরি হয়, আমাদের দেশের ক্ষতি হবে। একটা প্রশ্ন, যে রায় মিলেছে ইনসাফ প্রথমে মোহাম্মদ শফিউলের একটা পোস্ট, ঠিক তারপরে হুমায়ুন কবির বলছেন যে বেলেডাঙ্গায় তিনি বাবরি মসজিদ গড়ে তুলবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন। সুপ্রিম রায় দ্বারা দেখা গেছিল 2.77 একর জমি রাম মন্দিরের জন্য গৃহীত হয়েছিল এবং বাবরি মসজিদের জন্য 5 একর জমি। শুধুমাত্র অর্থের অভাবে এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি। তাহলে যে বা যারা বলছে কথাগুলো, তারা কি অর্থ দিয়ে সাহায্য করা উচিত, নাকি এই কথা দিয়ে শুধু রাজনীতি করাটা তাদের কাজ হয়ে যাবে? দেখুন, বাবরি মসজিদের যে রায় হয়েছে, অবশ্যই রায়কে যে রায় দিয়েছে সেই রায়ের যদি আপনারা অর্ডার শিটটা পড়েন তাহলে বুঝতে পারবেন শুরু থেকে যে কথাগুলো বলে আসছে বিভিন্নভাবে 1992 পর্যন্ত যে কথাগুলো বলে আসছে, তাহলে দেখতে পাবেন রায়টা কোন পক্ষে গিয়েছে, পক্ষে কি বা ইনসাফের পক্ষে গিয়েছে কি না বিশ্বাসের ওপরে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে বাবরির যে জায়গাটা ছিল সেই জায়গার পরিবর্তে অন্য জায়গায় জায়গা দিচ্ছে, আপনি বলছেন অর্থের অভাবে। এই জায়গাটা কি যারা ওখানে বাদী পক্ষে ছিলেন বা বিবাদী পক্ষ, দুটো পক্ষের মধ্যে কি এই ধরনের জায়গা নিয়ে আমাকে এই জায়গাটা দাও, আমাকে ওই জায়গাটা দাও, এটা নিয়ে তো কোনো আলোচনাই হয়নি। কোর্ট সব স্বীকার করছেন, বাবরিকে শহীদ করা অনুচিত হয়েছে, ওকে ভাঙা অনুচিত হয়েছে, এটা অন্যায় হয়েছে, সব অন্যায় হয়েছে। যারা অন্যায় করেছে সব এটা দোষী, এটা দোষী, এটা দোষ করেছে, এটা অনুচিত বললো, কিন্তু শেষে কি বললো? অন্যায় হওয়ার পরেও বিশ্বাসের জায়গা থেকে, আস্থার জায়গা থেকে তুমি ওই জায়গায় যাও আর তুমি এই জায়গাটা নাও। এটা অনেক বিতর্ক আছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর একটা কথা বলে দিচ্ছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা ভেবে রাখো। এবার আপনারা এখন যদি বলেন মোহাম্মদ সেলিম সাহেব কি পোস্ট করছেন, আপনার বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবেন, কে কোথা মসজিদ করবেন, কে কোথা মন্দির করবেন, সেটা আপনি ডিসাইড করতে পারি না। মন্দির মসজিদ করতে গেলে অবশ্যই সেই জায়গার মালিকানা আপনার মন্দির করলে দেবদেবীর নামে উৎসর্গ করতে হবে, আর মসজিদ করতে গেলে, জুমা মসজিদ করতে গেলে সেটা অফ করতে হবে। আগে এগুলোকে করতে বলুন, তারপরে হবে কথা। কালীঘাটের বিখ্যাত কাকুর একটা বিখ্যাত উক্তি আপনাদের বলি, আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমি পর্যন্ত শেষ। তার একাধিক প্রমাণ আমরা পেলাম। ওই ভয়েস রেকর্ড করার জন্য, সেটা টেস্টিংয়ের জন্য বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গেল। কোর্ট ধমক দেওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সি নিল, কিন্তু এখনও রিপোর্টটা কোর্টে মনে হয় সাবমিট হয়নি। ভাবতে পেরেছেন কত প্রভাবশালী? এখন সিবিআই ডাকছে, সিবিআই উচিত হচ্ছে তুলে নিয়ে চলে যাওয়া, সেটা তুলে নিয়ে যাচ্ছে না কেন? শুধু বাজার গরম করছে। আর এই যে বাইনারি তৃণমূল আর বিজেপির মধ্যে যে সুসম্পর্ক আছে, এগুলো থেকে বোঝা যাচ্ছে। আর একটা বিষয়, সেটা হলো যে অভয়া কাণ্ডের তো 4 মাস কমপ্লিট হলো গতকালকে। আজকে সুপ্রিম কোর্টে দুপক্ষের তরফে যা যা নথি সমস্ত কিছু পেশ করা হবে। আপনাদের দাবি ছিল জাস্টিস যত দ্রুততার সহকারে সম্ভব। 4 মাস কমপ্লিট, এখনো ভাবাচ্ছে আমাদেরকে
আর সিবিআই যে সম্মানের জায়গায় ছিল বছর 5 আগে, আপনি পাড়াতে গিয়ে, এলাকাতে গিয়ে, মহল্লাতে গিয়ে, বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করুন সাধারণ মানুষকে, সিবিআই সম্পর্কে আর মানুষ আর ভরসা রাখতে পারছে না। এমনি সিবিআইয়ের কনভিকশন রেট অনেক নিচে, তারপরে এই একটা এত ভয়ঙ্কর কেস, এত মানুষ প্রতিবাদ হওয়ার পরেও অন্তত সিবিআইয়ের উচিত ছিল এই মানুষের যে প্রোটেস্টটাকে সম্মান দিয়ে দ্রুত এটাকে নিষ্পত্তি করা, যারা দোষী তাদেরকে কনভিক্ট ঘোষণা করার জন্য কোর্টকে বা সমস্ত রিপোর্ট সাবমিট করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সে অগ্রগতি দেখতে পাচ্ছি না। 4 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত অ্যাকচুয়াল ফ্যাক্ট কি আমাদের সামনে সেটা আসলো না। এটা আমাদের ভাবাচ্ছে। এবং সিবিআইয়ের যে তাদের নামের প্রতি যে তারা সুবিচার করতে পারছে না, আমি সিবিআইয়ের আধিকারিকদের উদ্দেশ্যে বার্তা এটাই, আপনাদের নামের প্রতি আপনারা সুবিচার করুন দ্রুত। তিলোত্তমাকে যারা খুন করে, ধর্ষণ করেছে, যারা যেগুলো এই অন্যায়ের সাথে যুক্ত, তাদেরকে কারা কারা ছিল বা কে কে ছিল সেইগুলোকে পাবলিক ডোমিনে কোর্টের মাধ্যমে ডিসক্লোজ করা হবে। আমার শেষ প্রশ্ন সেটা হলো জাতি গণনা নিয়ে আপনি আজকে বিধানসভার ভোটে যেটা উল্লেখ করেছেন, বাংলাদেশ থেকে তো প্রচুর এরা তো ঢুকছে যারা অনুপ্রবেশকারীরা, অবৈধ অনুপ্রবেশকারী, তো সেইটাকে চিহ্নিতকরণের জন্য এটা কি কোনোভাবে সহায়তা করবে? দেখুন, যদি জনগণনা হয়, জনগণনা তার সাথে জাতিভিত্তিক জনগণনা হয়, অবশ্যই অনেকটা হবে। তবে একটা কথা বলে রাখি, প্রচুর চিৎকার করছেন এখানে শুভেন্দু অধিকারী মহাশয়রা, বিজেপিরা চিৎকার করছেন, বর্ডারে কারা আছেন, বিএসএফ এসএসবিরা আছেন, একটু খোঁজ নিয়ে দেখুন এখন কী হারে বর্ডারে ডিপ্লয়মেন্ট করে দিয়েছে ফোর্সের। যারা শুভেন্দু অধিকারী বাবুদের কথায় বা কারো কথায় হিন্দুরা অত্যাচারিত হয়ে দেশে আসতে চাইছে, আমাদের ইন্ডিয়াতে আসতে চাইছে, তাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। থ্যাংক ইউ।